হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু সহজ বিজ্ঞান। আজকে আমরা কোয়াগুলেশন প্রোফাইল থেকে টপ মোস্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা সমাধান করব। মোটামুটি 30টা প্রশ্ন এখানে আছে। তো চলো ক্লাসটা শুরু করি। আজকে তোমাদের করণীয় হবে, তোমরা আগে কোয়াগুলেশন প্রোফাইলটা মনোযোগ সহকারে পড়ো, তারপরে তোমরা এই লেকচারটা দেখো এবং আমাকে জানাও যে এই 30টা প্রশ্নের মধ্যে তোমাদের কটা সঠিক হচ্ছে। মোটামুটি যদি তোমরা এই 30টার মধ্যে 25+ যদি স্কোর করতে পারো, তাহলে তোমরা ধরে নেবে যে তোমাদের প্রস্তুতি খুব ভালো চলছে। ঠিক আছে? তো চলো শুরু করি। এ পেশেন্ট অফ ওয়ারফেরিন থেরাপি শুড বি মনিটরড বাই। একজন পেশেন্ট যার ওয়ারফেরিন থেরাপি চলছে। ওয়ারফেরিন কাদেরকে দেওয়া হয়? ওয়ারফেরিন মূলত রেকমেন্ড করা হয় সেই সমস্ত পেশেন্টদের যাদের কোনো না কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে। তো এমন কোনো পেশেন্ট যার কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তাকে ওয়ারফেরিন থেরাপি রেকমেন্ড করা হয়। ওয়ারফেরিন একটা ড্রাগ। তো এই ড্রাগটা ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে সমস্ত আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আছে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট কী কী ফ্যাক্টর রয়েছে, তো তার একটা নিমোনিক্স আছে, আমি বলছি তোমরা দেখো। 2+7 = 9, not 10। কি বললাম? 2+7 = 9, not 10। অর্থাৎ 2 আর 7 যোগ করলে 9 হয়, 10 হয় না। এই যে নিমোনিক্সটা, এই নিমোনিক্স থেকে তোমরা মনে রাখতে পারবে যে ফ্যাক্টর 2 কি কি ফ্যাক্টর? ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 10 এরা হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস। তো ওয়ারফেরিন এই ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে তাদের কাজকে ইনহিবিট করে, অর্থাৎ তাদেরকে কাজ করতে দেয় না। ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে সমস্ত কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আছে, মোট 12টা কোয়াগুলেশন ফ্যাক্টর আছে, 1 2 3 4 করে। তো এই 12টা কোয়াগুলেশন যে ফ্যাক্টরগুলো আছে তাদের মধ্যে যারা ভিটামিন কে ডিপেন্ডেন্ট তাদের কাজকে ইনহিবিট করে, তাদেরকে কাজ করতে দেয় না। তো তাদেরকে যদি কাজ করতে না দেওয়া হয় তাহলে বিভিন্ন পাথওয়েগুলো ঠিকঠাকভাবে চলবে না। মূলত ওয়ারফেরিন, তোমরা মনে রাখবে, এই যে ফ্যাক্টর 7টা আছে, এই ফ্যাক্টর 7টাকে বিশেষভাবে ইনহিবিট করে। এবার এই ফ্যাক্টর 7টা তোমরা জানো এক্সট্রেনসিক যে পাথওয়ে, সেই এক্সট্রেনসিক পাথওয়ের একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে এই ফ্যাক্টর 7টা। এক্সট্রেনসিক পাথওয়েতেও তোমরা জানো প্রথমে ফ্যাক্টর 3 অ্যাক্টিভেট হয়। 3টা কাকে অ্যাক্টিভেট করে? 7কে। এবং এই 7টা পরবর্তীকালে 10কে অ্যাক্টিভেট করে, যেটা কমন পাথওয়ের অংশ। 10টা 2কে করে, 2টা 1কে করে। এটা যদি তোমরা না জানো তাহলে আমি পরে এই নিয়ে একটা ক্লাস করিয়ে দিব, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে এক্সট্রেনসিক পাথওয়ের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 7। তাহলে যদি ফ্যাক্টর 7টা যদি কাজ করতে না পারে তাহলে এক্সট্রেনসিক পাথওয়েও কাজ করবে না, ফলে কোয়াগুলেশন বিঘ্নিত হবে, তাই না? তাহলে ওয়ারফেরিন এই এক্সট্রেনসিক পাথওয়েটাকে ঠিকঠাক চলতে দেয় না, এক্সট্রেনসিক পাথওয়েটাকে ইনহিবিট করে। কারণ ফ্যাক্টর 7কে ইনহিবিট করছে,
যে ফ্যাক্টর 7টা এক্সট্রিনসিক পাথওয়ের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। বুঝতে পারলে? এইবার এই যে এক্সট্রিনসিক পাথওয়েটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটাকে বোঝবার জন্য আমরা কি টেস্ট করি? এক্সট্রিনসিক পাথওয়েটাকে ঠিকঠাক এক্সট্রিনসিক পাথওয়েটা চলছে কিনা সেটা বুঝবার জন্য আমরা কোন টেস্ট করি? আমরা পিটি আয়নার টেস্ট করি। কোন টেস্ট করি? পিটি আয়নার টেস্ট করি। ঠিক আছে, পিটি আয়নার আমরা টেস্ট করে থাকি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ওয়ারফেরিন থেরাপিতে এই ওয়ারফেরিন ড্রাগটাকে মনিটর করবার জন্য আমরা কোন টেস্ট করব? পিটি আয়নার টেস্ট করব। অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কেন বুঝতে পারলে? তার কারণ ওয়ারফেরিন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরকে ইনহিবিট করছে, মূলত ফ্যাক্টর 7কে, যে ফ্যাক্টর 7 এক্সট্রিনসিক পাথওয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট। এই ফ্যাক্টর 7টা ইনহিবিট করার কারণে এক্সট্রিনসিক পাথওয়ে কাজ করছে না, আর এক্সট্রিনসিক পাথওয়ে ঠিকঠাক কাজ করছে কি না করছে সেটা বুঝবার জন্য আমরা পিটি আয়নার টেস্ট করি। তাহলে ঘুরপথে দেখতে পাবো ওয়ারফেরিন থেরাপিটাকে মনিটর করবার জন্য আমরা পিটি আয়নার টেস্ট করব। তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে? যারা কোয়াগুলেশন পাথওয়ে সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই তারা কিন্তু আজকে ক্লাসটা কিছুই বুঝতে পারবে না। আমি যতই ধরে ধরে বোঝানোর চেষ্টা করি তাদের মাথার ওপর দিয়ে যাবে, কারণ খুব কঠিন একটা টপিক। তো সেই কারণে আমি বলবো, তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা মনোযোগ দিয়ে টপিকটাকে আগে বাড়িতে পড়ো, কারণ খুব একটা কঠিন টপিক। আমিও যখন কলেজ লাইফে পড়তাম আমারও এই টপিকটা খুব কঠিন লাগতো। তো তোমরা আগে ভালো করে বই থেকে পড়ো, তারপরে তোমরা আজকে ক্লাসটা দেখো, তাহলে তোমাদের সবটা পরিষ্কার হয়ে যাবে। আর যদি তোমাদের বিশেষ যদি চাহিদা থাকে তাহলে আমি এই টপিকটার উপর বেস করে একটা ডিটেলড ক্লাস করিয়ে দিতে পারি। ঠিক আছে, নেক্সট। নেক্সট প্রশ্ন দেখো, ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 8, এই ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সিতে কি রোগ হয় তাই জিজ্ঞেস করেছে। ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সিতে কি রোগ হয়? দেখো, কোয়াগুলেশন পাথওয়েটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেহে মোটামুটিভাবে 12টা ফ্যাক্টর রয়েছে, 12 ফ্যাক্টরস। এই প্রতিটা ফ্যাক্টরের নাম তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ যে কোনো ফ্যাক্টর থেকেই প্রশ্ন আসতে পারে। তাহলে তোমাকে এই 12টা ফ্যাক্টরের নাম ভালো করে মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার মুখস্থ করবে কি করে? তার একটা নিমোনিক্স আছে। কি সে নিমোনিক্স? সেই নিমোনিক্সটা হচ্ছে ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং স্লোপস। তোমরা ইন্টারনেটেও পেয়ে যাবে। ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং স্লোপস আফটার ক্রিসমাস, সাম পিপল হ্যাভ ফলেন। কি বললাম? ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং স্লোপস আফটার ক্রিসমাস, সাম পিপল হ্যাভ ফলেন। এই যে এইখানে প্রতিটা যে আমি শব্দগুলো বললাম, এই প্রতিটা শব্দের প্রথম অক্ষরগুলো হচ্ছে এক একটা ফ্যাক্টরের নামের প্রথম অক্ষর। যেমন এই এফটা হচ্ছে ফিব্রিনোজেন, অর্থাৎ ফ্যাক্টর 1। এই পিটা হচ্ছে ফুলিশ পিপল, পি দিয়ে হচ্ছে কি? পি দিয়ে হচ্ছে প্রথম মিন, এটা ফ্যাক্টর 2। টি দিয়ে হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, এটা ফ্যাক্টর 3। সি দিয়ে কি? ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং, সি দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, যেটা ফ্যাক্টর 4, যেটা ফ্যাক্টর 4।
যেটা ফ্যাক্টর 4। ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং, এল দিয়ে কি, এল দিয়ে হচ্ছে লেবাইল ফ্যাক্টর, ঠিক আছে, এটা ফ্যাক্টর 5। এস দিয়ে হচ্ছে স্টেবল ফ্যাক্টর, যেটা হচ্ছে ফ্যাক্টর 6। সরি, এইখানেই দেখো আমি একটা ভুল বলেছি। কি ভুল? ফ্যাক্টর 6 বলে কিছু হয় না। ফ্যাক্টর 6 কিন্তু কোয়াগুলেশন পাথওয়ের অংশ নয়, ফ্যাক্টর 6 নয়। এই স্টেবল ফ্যাক্টরটা হচ্ছে ফ্যাক্টর 7। কি? ফ্যাক্টর 7। এবং আমাদের যেটা দরকার, এই ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং স্লোপস আফটার, যেটা এই আফটারটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, যাকে আমরা ফ্যাক্টর 8 বলি। এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটার অভাবে কি রোগ হয়? হিমোফিলিয়া এ হয়। এবং ঠিক এর পরে হচ্ছে ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং স্লোপস আফটার ক্রিসমাস, এই সিটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, যেটা হচ্ছে ফ্যাক্টর 9। আর যার অভাবে কি রোগ হয়? এই ফ্যাক্টর 9-এর অভাবে কি রোগ হয়? ফ্যাক্টর 9-এর অভাবে হিমোফিলিয়া বি হয়। মনে থাকবে? ঠিক আছে, তারপরে পরপর ফ্যাক্টরগুলো চলতে থাকছে। এস দিয়ে হচ্ছে স্টুয়ার্টস ফ্যাক্টর, ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং স্লোপস আফটার ক্রিসমাস। সাম পিপল, পি দিয়ে কি হবে? প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। এইচ দিয়ে হ্যাগম্যান ফ্যাক্টর, আর এফ দিয়ে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। মোট এই যে 12টা ফ্যাক্টর আছে, 13 অবধি নাম্বারিং করা, এই 12টা ফ্যাক্টর তোমাকে ভালো করে মুখস্থ রাখতে হবে ভাই, না হলে কিন্তু চলবে না। আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে বলো? এই ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সিতে কী রোগ হয় বলো তুমি? হিমোফিলিয়া এ হয়। অর্থাৎ দুয়েরটা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট। তিন নম্বরটা দেখো, আমি কিন্তু খুব ধরে ধরে বোঝাচ্ছি, তবুও তোমাদের বুঝতে সমস্যা যদি হয়ে থাকে তাহলে তোমরা এই টপিকটা একদমই পড়োনি। অবশ্যই পড়ে আসো, পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তোমাদের। নেক্সট, ইন্ট্রিনসিক পাথওয়ে ইনক্লুডস অল এক্সেপ্ট। তোমাকে আগে জানতে হবে যে আমাদের যে কোয়াগুলেশন পাথওয়ে আছে, কোয়াগুলেশন পাথওয়ে 3টে টাইপের হয়। কি কি? একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে, আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, এবং আর একটা হচ্ছে কমন পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ে সম্পর্কে আমি বলেছি, এক্সট্রিনসিক পাথওয়েতে শুধুমাত্র ফ্যাক্টর 3 আর ফ্যাক্টর 7 ইনভলভ আছে। ইন্ট্রিনসিক পাথওয়েতে ফ্যাক্টর 12, তারপরে ফ্যাক্টর 11, তারপরে ফ্যাক্টর 9, তারপরে ফ্যাক্টর 8, এরা ইনভলভ রয়েছে। আর এই এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক ফ্যাক্টরগুলো আলটিমেটলি কমন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে। অর্থাৎ এরা আলটিমেটলি কি করবে? ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করবে, 10টা 2কে করবে, 2টা 1কে করবে। এটা হচ্ছে কমন পাথওয়ে, যারা পড়েছো তারা জানো। তাহলে এখানে বলেছে ইন্ট্রিনসিক পাথওয়েতে কোনটা অন্তর্ভুক্ত নয়। তাহলে কোনটা অন্তর্ভুক্ত নয় বলো দেখি? ফ্যাক্টর 7টা অন্তর্ভুক্ত নয়, কারণ 7টা ইন্ট্রিনসিক পাথওয়ের অংশ। অর্থাৎ অপশন নাম্বার কত হয়ে যাবে সঠিক উত্তর এখানে বলো? অপশন ডি হয়ে যাবে এখানে
সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, হুইচ অ্যান্টিকোয়াগুলেন্ট ইজ প্রেফার্ড ফর কোয়াগুলেশন স্টাডিজ? কোয়াগুলেশন স্টাডিজের জন্য আমরা কাকে ইউজ করি? সোডিয়াম সাইট্রেটকে ইউজ করি, অর্থাৎ অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, নর্মাল ব্লাড টু অ্যান্টিকোয়াগুলেন্ট রেশিও, ব্লাড এবং অ্যান্টিকোয়াগুলেন্ট রেশিও কত হওয়া দরকার বলো? কত হওয়া দরকার? অপশন সি 9:1 হওয়া দরকার, 9:1। অর্থাৎ এখানে 9টা কি? 9টা হচ্ছে আমার ব্লাড, আর 1টা কি? 1টা হচ্ছে আমার 1টা কি? 1টা হচ্ছে আমার অ্যান্টিকোয়াগুলেন্টের পরিমাণ। অর্থাৎ 9 ভাগ রক্তের মধ্যে 1 ভাগ আমি অ্যান্টিকোয়াগুলেন্ট মেশাবো, আর অ্যান্টিকোয়াগুলেন্টটা কি মেশাবো? সোডিয়াম সাইট্রেট মেশাবো। ঠিক আছে, কি মেশাবো? সোডিয়াম সাইট্রেট মেশাবো। ঠিক আছে, নেক্সট, 6-7 দেখো, ফ্যাক্টর 10, 11, 12, 13, ফ্যাক্টর 13, এই ফ্যাক্টর 13 এটা কিসের জন্য রেসপন্সিবল? তার আগে বলো ফ্যাক্টর 13 এর নাম কি? ফ্যাক্টর 13 কে আমরা বলি ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর বলা হয় ফ্যাক্টর 13 কে। তাহলে এটা কিসে সাহায্য করে? প্লেটলেট অ্যাডিশন? না, প্লেটলেট অ্যাডিশনে কে সাহায্য করে? ভন উইলব্রান্ড ফ্যাক্টর সাহায্য করে। নেক্সট কি বলেছে? ফিব্রিনোলাইসিস, অর্থাৎ ফিব্রিন যেটা তৈরি হয়েছে তাকে ভাঙতে সাহায্য করে। কখনোই না, ফিব্রিনোলাইসিস এটা সাহায্য করে না, তাহলে এটাও হবে না। নেক্সট, ভেজোকনস্ট্রিকশন, না, এখানেও সাহায্য করে না, ভেজোকনস্ট্রিকশনেও সাহায্য করে না। তাহলে কিসে সাহায্য করে? ক্লট স্টেবিলাইজিং, ফিব্রিন স্টেবিলাইজিং, অর্থাৎ ক্লটকে স্টেবিলাইজ করতে সাহায্য করে ফ্যাক্টর 13। মনে থাকবে? অর্থাৎ তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট, এপিটিটি ইজ প্রলংড ডেফিসিয়েন্সি, এপিটিটি ইজ প্রলংড, অর্থাৎ এপিটিটির মান খুব বেশি আসছে, তাহলে এটা কি ডেফিসিয়েন্সিকে ডিনোট করে বলো? এপিটিটির জন্য কে ইনভলভ আগে দেখতে হবে। এপিটিটি কোন পাথওয়েকে ডিটারমাইন করে বলো? এপিটিটি কোন পাথওয়েকে ডায়াগনোসিস করে? কোন পাথওয়ের অ্যাক্টিভিটিকে বুঝতে সাহায্য করে এপিটিটি? তার আগে বলো, এপিটিটি আমাকে বুঝতে সাহায্য করে কোন পাথওয়ে? ইন্ট্রিনসিক পাথওয়ে। এবারে ইন্ট্রিনসিক পাথওয়ের কি কি কম্পোনেন্ট বলো? ফ্যাক্টর 12, ফ্যাক্টর 11, তারপরে ফ্যাক্টর 9, তারপরে ফ্যাক্টর 8, তাই না? তারপরেই হচ্ছে ফ্যাক্টর 10, অর্থাৎ কমন পাথওয়েতে ঢুকে যাবে। 10, 2, 1 এরা কমন পাথওয়ের পার্ট। এই 10, 2, 1 এরা কারা? এরা হচ্ছে সব কমন পাথওয়ের অংশ। এরা কিন্তু ইন্ট্রিনসিক পাথওয়ের অংশ না, এরা হচ্ছে কমন পাথওয়ে। ঠিক আছে।
মূলত তুমি মনে রাখবে এই ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সির কারণে, অর্থাৎ হিমোফিলিয়া এর কারণে এপিটিটি প্রলংড হতে পারে। ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সিতে হিমোফিলিয়া এ হয়, তাহলে হিমোফিলিয়া এ বা ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সির কারণে এপিটিটি প্রলংড হয়, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট, পিটি মেনলি ইভ্যালুয়েটস হুইচ পাথওয়ে। প্রথম্বিন টাইম কোন পাথওয়েকে ডিনোট করে? বারংবার বলে আসছি, কি হবে? এক্সট্রিনসিক পাথওয়ে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, হুইচ ফ্যাক্টর ইজ ভিটামিন কে ডিপেন্ডেন্ট। আমি বলেছি, কি সূত্রটা বলেছি? 2 + 7 = 10 = 9 not 10। তাহলে দেখো এখানে কোনটা আছে? ফ্যাক্টর 8 কি? না, হবে না। ফ্যাক্টর 5 না। ফ্যাক্টর 13 কখনোই না। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ফ্যাক্টর 2। ঠিক আছে, ফ্যাক্টর 2 অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট, হিমোফিলিয়া বি ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। হিমোফিলিয়া বিটা কার ডেফিসিয়েন্সির কারণে হয়? আমি আগেও বলেছি, কি হবে বলো? ফ্যাক্টর 9। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। থ্রম্বিন কনভার্টস। থ্রম্বিনটা কিসে কনভার্ট করতে কাকে সাহায্য করে? থ্রম্বিন থ্রম্বিন কি করে? ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আমি আবারও বলছি, এই টপিকটা তোমরা বাড়িতে ভালো করে পড়ো, পড়ে তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু খুব মজা পাবে। আর যদি দেখো যে ডাইরেক্ট এই ভিডিওটা খুলে দিলাম, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, বরং আরও ভয় ধরে যাবে এই চ্যাপ্টারের প্রতি। তাই আগে বই পড়ো, ইউটিউবে অন্যান্য ক্লাসগুলোর সাহায্য নাও, আর যদি একান্তই কিছুই যদি বুঝতে না পারো, যদি ইউটিউবে মনে হয় যে ঠিকঠাক কন্টেন্ট অ্যাভেলেবেল নয়, তাহলে তোমরা আমাকে জানাও, আমি অবশ্যই এই রিলেটেড একটা ভিডিও আমি বানিয়ে দেবো। ঠিক আছে? আর এবার থেকে আমরা রেগুলার বেসিসে কোশ্চেন অ্যান্সারটা প্র্যাকটিস করব, প্রতিদিন একটা করে টপিক। আমি আশা করব প্রতিদিন একটা করে টপিক যদি তোমরা পরিষ্কার করে দিতে পারো, তাহলে তোমরা অনেক এগিয়ে যাবে। ঠিক আছে? তোমরা রোজ পড়ো, আমি প্রতিদিন আমি জানিয়ে দেব কোন টপিকের ওপর বেস করে আমরা ক্লাস নেব, সেই টপিকটা পড়ে আসবে, তারপরে আমরা তার উপর বেস করে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। ঠিক আছে? নেক্সট, ডি ডাইমার টেস্ট। ডি ডাইমার টেস্ট আমরা কেন করি? ডি ডাইমার টেস্ট আমরা করি মূলত থ্রম্বোসিসকে আইডেন্টিফাই করবার জন্য। তাহলে এখানে কি হয়ে যাবে বলো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডিআইসি। অর্থাৎ ডিআইসি কি? ডিআইসি হলো একটা ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, অর্থাৎ ভেসেলস, ব্লাড ভেসেলসের মাঝে ক্লট ফর্মেশন হচ্ছে। দিস ইজ অলসো নোন অ্যাজ থ্রম্বোসিস। এই থ্রম্বোসিস এর সময় ডি ডাইমার বেড়ে যায়। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে কি? অপশন বি। 12টা অপশন বি হবে। নেক্সট, ব্লিডিং টাইম অ্যাসেজ। ব্লিডিং টাইম বা যাকে আমরা বিটি বলি, এই ব্লিডিং টাইমটা কি অ্যাসে করে বলো? তার আগে
তোমরা আমাকে বলো যে কি ক্লটিং টাইম আর যে ব্লিডিং টাইম তাদের নর্মাল লেভেলটা বলো। ব্লিডিং টাইমের নর্মাল লেভেল হচ্ছে 2 to 7 মিনিটস, আর ক্লটিং টাইমের নর্মাল লেভেল কত মনে রাখতে হবে অবশ্যই, 8 থেকে 15 মিনিট। তাহলে এটা হচ্ছে 2 থেকে 7 মিনিট বিটি, আর ক্লটিং টাইম হচ্ছে 8 থেকে 15 মিনিট। তো বিটিটা মূলত কাকে ডিনোট করে? বিটিটা মূলত প্লেটলেট ফাংশনকে ডিনোট করে। অনেকে ভুল করে বলে যে কোয়াগুলেশন ফ্যাক্টরকে ডিটারমাইন করে, ভুল। অলওয়েজ মনে রাখবে বিটি প্লেটলেট ঠিকঠাক ফাংশন করছে কিনা তাকে ডিটারমাইন করে। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আর এক্সট্রেন্সিক ইন্ট্রেন্সিক পাথওয়ে তো হওয়ার কোনো কথাই উঠছে না, তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর। বিটি সর্বদা প্লেটলেট ফাংশন ঠিকঠাক চলছে কিনা তাকে চিহ্নিত করে। আর বিটির নর্মাল লেভেল 2 থেকে 7, আর সিটি মানে ক্লটিং টাইমের নর্মাল লেভেল 8 থেকে 15। ঠিক আছে, আরও একটা জিনিস তোমরা জেনে রাখো যে কি যদি বলে প্রথম মিন টাইম আর যদি বলে এপিটিটি, এই প্রথম মিন টাইমটা কাকে চিহ্নিত করে? প্রথম মিন টাইমটা এক্সট্রিনসিক পাথওয়ের অ্যাক্টিভিটিকে টেস্ট করে, আর এপিটিটিটা কাকে টেস্ট করে? ইন্ট্রিনসিক পাথওয়ের অ্যাক্টিভিটিটাকে টেস্ট করে। এটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমি বারংবার বলে আসছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, which factor is also known as Hagman factor? হ্যাগম্যান ফ্যাক্টর নামে কোন ফ্যাক্টরটা পরিচিত? আমি এর আগেও বলেছি। কত হবে বলো? ফ্যাক্টর 12। ওই ছন্দটা মনে রাখবে, ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং স্লোপস আফটার ক্রিসমাস, সাম পিপল হ্যাভ ফলেন। তাহলে লাস্টেরটা ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, যেটা ফ্যাক্টর 13, আর এইটা হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর, ফ্যাক্টর 12। তাহলে হ্যাগম্যান ফ্যাক্টরটা কত নম্বর ফ্যাক্টর? ফ্যাক্টর 12। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। হুইচ ফ্যাক্টর ইজ অ্যাবসেন্ট ইন সিরাম? কোনটা হবে? কোন ফ্যাক্টরটা সিরামে থাকে না? কোনটা হবে বলো? সিরামে ফিব্রিনোজেন প্রেজেন্ট থাকে না। কেন? কারণ এই ফিব্রিনোজেনটা সিরামে ফিব্রিনে কনভার্ট হয়ে থাকে। তাহলে সিরামে আমরা কিন্তু ফ্রি ফিব্রিনোজেন পাবো না, আমরা ফিব্রিন পাবো, এটা মনে রাখো। তাহলে হুইচ ফ্যাক্টর ইজ অ্যাবসেন্ট ইন সিরাম? তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন হয়ে যাবে অপশন নাম্বার বি, ফিব্রিন। নেক্সট, কমন পাথওয়ে স্টার্টস ফ্রম অ্যাক্টিভেশন অফ। কমন পাথওয়ে ফ্যাক্টর 10 এর অ্যাক্টিভেশন যখন থেকে হয় তখন থেকে স্টার্ট হয়, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কমন পাথওয়ে আমি বলেছি প্রথমে 10, তারপরে 2, তারপরে 1 অ্যাক্টিভেট হয়। দ্য কনফার্মেটরি টেস্ট ফর fibrinolysis
কি হবে বলো? ফিব্রিনোলাইসিসের জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে ডি ডাইমার, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 17 অপশন সি হবে। নেক্সট, প্লেটলেট এগ্রিগেশন ইজ মেনলি মেনটেনড বাই, কার মাধ্যমে মেনটেন হয় বলো? এডিপির মাধ্যমে মেনটেন হয়। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, হুইচ টেস্ট ইজ মোস্ট এফেক্টেড বাই হেপারিন থেরাপি? মনে রাখবে, হেপারিন থেরাপি চলার ফলে এপিটিটি খুব ভীষণভাবে এফেক্টেড হয়, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাই 19-এরটা হবে অপশন সি। নেক্সট, 20, ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর মেনলি হেল্পস ইন, কিসে সাহায্য করে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর বলো? প্লেটলেট অ্যাডিশনে সাহায্য করে, প্লেটলেট অ্যাডিশন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 20টা অপশন বি। এগুলো তোমরা জানো, এগুলো প্রাইমারি যে প্রাইমারি হিমোস্টেসিস, সেই প্রাইমারি হিমোস্টেসিসের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই প্লেটলেট এবং ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর। ঠিক আছে, 20টা অপশন বি হবে। এক্সট্রিনসিক পাথওয়ে ইজ ইনিশিয়েটেড বাই, এক্সট্রিনসিক পাথওয়ে কার মাধ্যমে শুরু হয়? এক্সট্রিনসিক পাথওয়েতে প্রথমে অ্যাক্টিভেট হয় 3, তারপরে হয় 7। এই 3টা হচ্ছে টিস্যু ফ্যাক্টর, বা যাকে আমরা কি বলি ফুলিশ পিপল ট্রাই, টিটা কি টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। তাহলে অপশন বি টিস্যু ফ্যাক্টর বা টিস্যু থ্রম্বোপ্লাস্টিনও অপশনে থাকতে পারে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, হুইচ ফ্যাক্টর হ্যাজ দ্য শর্টেস্ট হাফ লাইফ? সব থেকে শর্টেস্ট হাফ লাইফ হচ্ছে ফ্যাক্টর 7-এর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 22-এরটা অপশন বি। 23-এরটা দেখো, এ প্রোলংড পিটি with normal APTT suggest deficiency of, prolonged PT মানে কি ফ্যাক্টর, কোন ফ্যাক্টরটার ডেফিসিয়েন্সি হয়েছে? ফ্যাক্টর 7, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্যাক্টর 7টা নাই বলেই, বা ফ্যাক্টর 7টা ডেফিসিয়েন্সি হয়েছে, কম আছে বলে, ফ্যাক্টর 7টার ডেফিসিয়েন্সি হয়েছে বলেই প্রলং পিটি দেখা যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 23-এরটা অপশন সি হবে। নেক্সট, এফডিপি স্ট্যান্ডস ফর, এফডিপি মানে কি? ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। এই ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট যদি বাড়ে, ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, এই ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট কে আমরা কি বলি? এফডিপি বলি। আর এটা কার সাথে লিঙ্কড? ডি ডাইমারের সাথে। লিঙ্কড উইথ ডি ডাইমার। ঠিক আছে ভাই, তাহলে এটা কত উত্তর হবে বললাম? অপশন এ হবে। হ্যাঁ, 24-এরটা অপশন এ। 25 দেখো, হুইচ কন্ডিশন প্রলংস বোথ পিটি এপিটিটি? পিটি এপিটিটি দুটোই খুব বেশি, কখন হবে? যখন ডিআইসি হবে। ডিআইসির সময় পিটি এপিটিটি
দুটোই খুব বেড়ে যাবে। ঠিক আছে, পিটি এপিটিটি দুটোই বেড়ে যাবে ডিআইসির ক্ষেত্রে। প্রাইমারি হিমোস্টেসিস ইনভলভস, প্রাইমারি হিমোস্টেসিসে কি হয়? প্লেটলেট প্লাক ফর্মেশন হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 26-এরটা অপশন বি। নেক্সট, সেকেন্ডারি হিমোস্টেসিস মেনলি ইনভলভ, সেকেন্ডারি হিমোস্টেসিসে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো কাজ করে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, হুইচ ফ্যাক্টর ইজ কল্ড ক্রিসমাস ফ্যাক্টর? ফ্যাক্টর 9, ফ্যাক্টর 9 অপশন বি। 28-এরটা অপশন বি। নেক্সট, ক্যালসিয়াম ইজ নোন অ্যাজ, ক্যালসিয়ামটা কোন ফ্যাক্টর নামে পরিচিত বলো? ওটা মনে করো, ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং, তাহলে ফ্যাক্টর 4, তাই না? 1 2 3 4, ফ্যাক্টর 4 হয়ে যাবে ক্যালসিয়াম, ফ্যাক্টর 4। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, লাস্ট প্রশ্ন, দ্য ফাইনাল প্রোডাক্ট অফ কোয়াগুলেশন ইজ, ফাইনাল প্রোডাক্টটা কি তৈরি হয়? ফিব্রিন ক্লট তৈরি হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। মোট আমরা 30টা প্রশ্ন সমাধান করলাম, আর এই 30টা প্রশ্নের মধ্যে তুমি কত পেলে সেটা আমাকে তুমি কমেন্ট বক্সে জানাও, কত তুমি পেলে। এটা একটা প্র্যাকটিস সেশন ছিল। দেখো, এখানে খুব বেশি থিওরি বোঝানোর কিছু নাই, কারণ এখানে প্রশ্ন উত্তর সমাধানের ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। তাই জন্য থিওরিটিক্যাল যদি তুমি নলেজ চাও তাহলে সেক্ষেত্রে তুমি আমাকে জানাও, আমি অবশ্যই লেকচার বানিয়ে দেবো। ঠিক আছে, তখন কিন্তু এত খাপছাড়াভাবে তোমাদেরকে বোঝাবো না, তখন কিন্তু খুব ডিটেলসে বোঝাবো। আপাতত আজকে আমরা একটা মক টেস্ট নিলাম। আমি দেখতে চাইলাম যে এই 30টা প্রশ্নের মধ্যে তুমি কটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো। যদি কোনো রকম খামতি থেকে থাকে তুমি বাড়িতে পড়াশোনা করো এবং সেই প্রশ্নগুলোকে ভালো করে রেডি করো, এবং সেই প্রশ্নের পিছনে লুকিয়ে থাকা যে থিওরিটা সেটাও ভালো করে জেনে নাও। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর রেগুলার পড়াশোনা করো। আবার নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, সবাই ভালো থাকো।